আজকের এই মাস্টার ক্লাসে সবাইকে স্বাগতম। একদম তৈরি হয়ে যান, কারণ আজ আমরা স্ট্রাকচারালিজম বা গঠনবাদের গভীরে ঢুকতে যাচ্ছি। সত্যি বলতে এটি সাহিত্য এবং পরীক্ষার প্রস্তুতির জন্য একটা জাদুকরী সিক্রেট ডিকোডার রিংয়ের মতো কাজ করে। একবার এই তাত্ত্বিক চশমাটা চোখে দিলে দেখবেন যে কোনো সাহিত্যকর্মকে আর কখনোই আগের মতো মনে হবে না। ঠিক আছে, চলুন দেখে নিই আজকের সিলেবাসে কি কি থাকছে। সাহিত্যের অর্থ উদ্ধার দিয়ে আমরা শুরু করব। এরপর দেখব চা তৈরির একটা দারুণ রূপক, তারপর ল্যাং আর প্যারোলের পার্থক্য, ফর্মালিজমের বিবর্তন এবং সব শেষে একটা প্র্যাকটিক্যাল টেক্সট বিশ্লেষণ। এই পদ্ধতিটা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সবাইকে একদম 100% প্রস্তুত করে দেবে। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম পর্ব, সাহিত্যের অন্তর্নিহিত অর্থ উদ্ধার। ভারী ভারী একাডেমিক বইগুলোর দিকে তাকিয়ে কখনো কি মনে হয়েছে যে শব্দগুলো যেন একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা? আচ্ছা, ভেবে দেখুন তো, একটা পাতায় ছড়ানো ছিটানো কিছু স্বাধীন শব্দের কি আসলেই কোনো দাম আছে, যতক্ষণ না সেগুলোকে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে সাজানো হচ্ছে? কোনো নির্দিষ্ট বিন্যাস ছাড়া সেগুলো তো নিছকই কিছু এলোমেলো কালির আঁচড়, তাই না? আমরা তো আর একটা বইয়ের 50 নম্বর পাতা পড়ে সোজা 2 নম্বর পাতায় ফিরে গিয়ে গল্প পড়ি না। সাহিত্যের অর্থ ধাপে ধাপে তৈরি হয়। প্রথমে থাকে একদম কাঁচা কিছু শব্দ, তারপর ব্যাকরণ এসে সেখানে কিছু নিয়মকানুন জুড়ে দেয়। এরপর যোগ হয় কনটেক্সট বা প্রেক্ষাপট, যা শব্দগুলোকে সাজায়। এই সব ধাপ যখন একটা সিস্টেমের মধ্যে দিয়ে যায়, ঠিক তখনই আমরা একটা চূড়ান্ত গল্প পাই। এই স্ট্রাকচারটাই আসলে আসল আখ্যান তৈরি করে। চলুন বিষয়টা আরেকটু সহজ করতে একটা খুব পরিচিত রূপক বা অ্যানালজির দিকে এগিয়ে যাই। দ্বিতীয় পর্ব, চা তৈরির রূপক এবং স্ট্রাকচারালিজম। একটু কল্পনা করুন, একটা টেবিলের ওপর পানি, চা পাতা, দুধ, চিনি আর চুলা রাখা আছে। প্রকৃতিতে কি এমনি এমনি চা বলে কিছুর অস্তিত্ব আছে? একেবারেই না। এগুলোকে যতক্ষণ না একটা নির্দিষ্ট স্ট্রাকচারাল প্রসেসের মধ্যে ফেলা হচ্ছে, এগুলো স্রেফ কিছু আলাদা উপাদান। এগুলো নিজে থেকে কখনো চা হয়ে উঠতে পারে না। তার মানে দাঁড়ালো, রেসিপির নির্দিষ্ট কাঠামো ছাড়া এই উপাদানগুলো আসলে কোনো অর্থই তৈরি করতে পারে না। ভেবে দেখুন, যদি এখান থেকে চিনি বাদ দিই বা ফোটানোর ধাপটাই স্কিপ করে যাই, তাহলে কি হবে? পুরো স্বাদটাই বদলে যাবে। সাহিত্যের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার ঘটে। কাঠামো ছাড়া শব্দ আর বাক্য একদমই অর্থহীন। এবার আমরা চায়ের বাস্তব জগৎ থেকে বেরিয়ে একটু তাত্ত্বিক জগতে পা রাখব। তৃতীয় পর্ব, ল্যাং বনাম প্যারোল। 1916 সাল, এই বছরটা কিন্তু সাহিত্যতত্ত্বের জন্য একটা সত্যিকারের গেম চেঞ্জার। এই বছরেই ফার্ডিনান্ড ডি সোসিওরের যুগান্তকারী কাজ কোর্স ইন জেনারেল লিঙ্গুইস্টিক্স প্রকাশিত হয়। আর সত্যি বলতে এটি সাহিত্যের জগৎকে চিরতরে বদলে দিয়েছিল। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা কি জানেন? এটা হলো ডিকশনারি থাকা আর বাস্তবে কথোপকথন করার মধ্যে যে পার্থক্য, ঠিক সেই রকম। একদিকে আছে ল্যাং, যা হলো নিয়ম আর ব্যাকরণের একটা খুব কড়া সিস্টেম। অন্যদিকে আছে প্যারোল, যা হলো দৈনন্দিন কথাবার্তা আর সামাজিক প্রেক্ষাপটে ভাষার আসল প্রয়োগ। বিষয়টা একটু ভেঙে বলা যাক। ল্যাং হল ভাষার সেই মূল কাঠামো আর নিয়মকানুন যা একজন লেখকের পুরোপুরি আয়ত্তে থাকে। এটাকে ভাষাগত মহাবিশ্বের একটা ফিক্সড আইন বলা যেতে পারে। এটা কখনো বদলায় না। আর প্যারোল? প্যারোল হলো বাস্তব জগতে ভাষার প্রয়োগ। সেই বিখ্যাত শোলে সিনেমার দৃশ্যটার কথা মনে আছে? বিয়ের প্রস্তাব দেওয়ার কথাগুলো একই, কিন্তু কে কিভাবে বলছে আর পরিবেশটা কেমন, তার উপর ভিত্তি করে অর্থ কিন্তু সম্পূর্ণ আলাদা, এমনকি বেশ হাস্যকর হয়ে দাঁড়ায়। আসল অর্থটা মূলত এই প্যারোলের কনটেক্সটের মধ্যেই লুকিয়ে থাকে। আমরা যে সারাদিন হ্যালো বা হাই বলি, এগুলোর কি খুব গভীর কোনো অন্তর্নিহিত অর্থ আছে? না, এগুলোকে বলে ফ্যাটিক কমিউনিকেশন। এগুলো কথার ফ্লো শুরু করতে আর সামাজিক যোগাযোগ বজায় রাখতে একটা স্ট্রাকচার হিসেবে কাজ করে। মানে চারপাশের পরিবেশই শেষ পর্যন্ত ঠিক করে দেয় যে কোন কথার কি অর্থ দাঁড়াবে। পরীক্ষার নোট খাতাগুলো একটু হাতের কাছেই রাখুন, কারণ এবার আমরা এই তত্ত্বের বিবর্তনের টাইমলাইনটা দেখব। চতুর্থ পর্ব, ফর্মালিজম বা রূপবাদের বিবর্তন। এই টাইমলাইনটা দারুণভাবে দেখাচ্ছে যে কিভাবে দশকের পর দশক ধরে সাহিত্যের অর্থ খোঁজার পদ্ধতি বদলেছে। 1900 দশকের দশকে রাশিয়ান ফর্মালিজমের ফোকাস ছিল শুধু বাক্যের উপর। তারপর 1930-এর দশকে প্রাগ স্ট্রাকচারালিজম ভাষার আরও গভীরে গেল। আর 1950-এর দশকে ফরাসি স্ট্রাকচারালিজম এসে এর পরিধি একেবারে কালচারাল কোড বা বৃহত্তর সামাজিক সিস্টেম পর্যন্ত বাড়িয়ে দিল। এমসিকিউ বা যে কোনো পরীক্ষার জন্য এই টেবিলটা কিন্তু একেবারে সোনার খনি। পার্থক্যটা খেয়াল করুন। রাশিয়ানরা যেখানে বাক্যের ওপর জোর দিচ্ছিল আর লেখকের ভূমিকাকে কিছুটা পাত্তা দিচ্ছিল, ফরাসি স্ট্রাকচারালিস্টরা বলল না,
টেক্সট লেখকের মনস্তত্ত্ব থেকে 100% স্বাধীন। লেখক কি ভেবেছিলেন সেটা দিয়ে চূড়ান্ত অর্থ নির্ধারিত হবে না। তথ্য তো অনেক হলো, এবার চলুন মাঠে নামা যাক। পঞ্চম পর্ব, টেক্সট বিশ্লেষণের ব্যবহারিক টিউটোরিয়াল। আচ্ছা, একটা বাক্য শোনা যাক। চিন্তা করবেন না, এটি সম্পূর্ণ নিরাপদ। একবার ভাবুন তো, ঋষিকেশে বাঞ্জি জাম্পিং করার ঠিক আগের মুহূর্তে কেউ আপনাকে এই কথাটা বলছে। আর আরেকবার ভাবুন, একটা চুপচাপ লাইব্রেরিতে বসে কেউ আপনাকে এই একই কথা বলছে। শব্দ একদম একই, কিন্তু পরিবেশের কারণে মানেটা আকাশ-পাতাল তফাৎ হয়ে গেল, তাই না? তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? বিশ্লেষণ করার সময় প্রথম ধাপে আমরা সিগনিফায়ার বা শব্দটাকে আলাদা করব, দ্বিতীয় ধাপে সিগনিফাইড বা তার আসল অর্থটা খুঁজব, আর তৃতীয় ধাপে দেখব এর কালচারাল কনটেক্সট বা প্রেক্ষাপট। মানে সিগনিফায়ার তখনই সঠিক সিগনিফাইড বা অর্থে পরিণত হয় যখন সেটা কালচারাল কনটেক্সটের ফিল্টার পার হয়। ট্রাফিক লাইটের উদাহরণটা ধরা যাক। রাস্তার মোড়ে লাল বাতি মানে কি? গাড়ি থামানোর একটা কঠোর নিয়ম। কিন্তু ডিজে পার্টিতে সেই একই লাল বাতি মানে কি? নাচতে থাকুন, মজা করুন। মানে একটা নির্দিষ্ট ভিজুয়াল সিগনিফায়ার কোথায় ব্যবহার করা হচ্ছে, ঠিক তার উপর ভিত্তি করেই এর অর্থ পুরোপুরি বদলে যায়। তার মানে হল অর্থ কখনোই স্থায়ী কোনো ব্যাপার নয়, এটা সময়, সংস্কৃতি আর কনটেক্সটের ওপর নির্ভর করে বদলায়। ধরুন একটা ট্রাফিক লাইট নষ্ট হয়ে টানা 4 ঘন্টা ধরে লাল হয়ে আছে, তখন ওই থামুন সিগন্যালটার অর্থ বদলে গিয়ে হয়ে যায় বিকল্প রাস্তা খুঁজুন। স্ট্রাকচারালিজম এভাবে প্রমাণ করে যে অর্থ কতটা পরিবর্তনশীল একটা জিনিস। তাহলে আমরা দেখলাম লেখক কখনই চূড়ান্ত অর্থ নিয়ন্ত্রণ করেন না, সমাজ আর পরিবেশই অর্থ তৈরি করে। এখন একটু ভেবে দেখুন তো, এই স্ট্রাকচারালিস্ট ডিকোডার রিংটি আজ রাতে আপনার প্রিয় কোনো উপন্যাস পড়ার দৃষ্টিভঙ্গিকে কতটা বদলে দিতে পারে। যারা সামনে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। সাহিত্যের এই অসাধারণ কাঠামোগুলোর মজা নিতে থাকুন আর এই নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে নতুন অর্থ আবিষ্কার করতে থাকুন।